মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আর তো প্রথমে আমি কিছুটা বলবো, তারপরে আমাদের একটা স্লাইড শো আছে, তারপরে অন্যরা যারা যারা বলবেন এবং মাঝে দু একজন গান গাইবেন। তো মায়ের কথা বলতে গেলে আমাকে শুরু করতে হয় একেবারে ছোটবেলা থেকে আর কি। তো সাধারণত আমাদের জেনারেশনে যেটা হয়ে থাকে যে আমাদের বাবা মারা, মানে আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন সবার বাবা মাদের জন্যই এটা সত্যি, তারা নিজের মুখে ছেলে মেয়েদের প্রশংসা কখনো করতেন না। সবসময় বলতেন যে আমার ছেলে মেয়ের প্রশংসা আমি কি করবো, ওটা তো অন্যলোকে করবে। আর ঠিক সেই রকমই আমরাও কখনো বাবা মাকে কথায় কথায় থ্যাংক ইউ, এবার অসাম এসব কথা কোনোদিনই বাবা মাকে বলতে পারিনি, বলার কথা ভাবতেও পারতাম। তো সেই জন্য মা বাবারা যা করেছেন, মা বাবারা যেটা করেছেন আমাদের জন্য, সেটা কোনোদিনই মা বাবাকে আমরা মুখ ফুটে বলতে পারিনি। তবে এই জাস্ট 2 বছর আগে বোধহয় মাদার্স ডেতে আমি এখন যেটা বলবো সেটা লিখেছিলাম ইংলিশে ফেসবুকে, এবং আমার দিদি সেটা মাকে পড়ে শুনিয়েছিলেন। তাই কিছুটা হলেও হয়তো ফিডব্যাক আমরা কোথাও কোথাও দিতে পেরেছি। তো এটা হচ্ছে যে আমার যখন মানে আমি যে ঘটনাটার কথা বলছি, এটা হচ্ছে ক্লাস 3 এর ছেলে, সে অ্যানুয়াল পরীক্ষায় প্রশ্ন এসছে ইতিহাসে যে যীশুখ্রিস্ট কোথায় জন্মেছিল। তো উত্তরে সে লিখেছে বেথলেমে, তারপরে একটা কমা দিয়ে গোয়ালঘরে। এখন যিনি পরীক্ষাটা নিয়েছেন তিনি পরে বলবেন যে উত্তরটা, এটা তো অবজেক্টিভ কোশ্চেন না, এখানে উত্তরটা হওয়া উচিত ডেসক্রিপটিভ, মানে যীশুখ্রিস্ট জন্মেছিলেন বেথলেমের গোয়ালঘরে, এরকম একটা পুরো সেন্টেন্স হবে। তো যিনি এই প্রশ্নটা তৈরি করেছিলেন তিনি সারা বছরের সিলেবাস তৈরি করে দিতেন আগে, তারপরে কোন সাবজেক্টের কি কি পড়ানো হবে তিনিই পড়াতেন, এবং স্টুডেন্ট যে সে একমাত্র স্টুডেন্ট, ক্লাস 1, 2, 3 এইভাবেই গেছে। তো সেই স্টুডেন্ট হচ্ছে আমি, এবং টিচার ছিলেন আমার মা। তো সারা বছরের সিলেবাস তৈরি করা, হাফ ইয়ারলি পরীক্ষা নেওয়া, সেগুলোর এভালুয়েশন করা, তারপরে আবার অ্যানুয়াল পরীক্ষা নেওয়া, সেটা এভালুয়েশন করা, সবই মাই করতেন। এবং সেই বেসিসে যেহেতু একজনাই আমি স্টুডেন্ট, তাই সবাই পাস করতে অবভিয়াসলি। তো এখানে আরো দু একটা কথা না বললে হয় না, যেমন একজন হচ্ছে যে আমার মাসুদুল দাদা, দেবমাল্য দা, যিনি এখন টরেন্টোয় আছেন। তো দেবমাল্য দা আমার থেকে 1 বছরের বড়, মাত্রই 1 বছরের। তো দেবমাল্য দার প্রথাগত স্কুল জগবন্ধু ইনস্টিটিউশনে পড়েছেন ক্লাস 1 থেকে। তো যখন ক্লাস 1 থেকে 2তে উঠলেন, তখন ওনার সমস্ত বই আমার ছোট মাসি মাকে দিয়ে দিলেন, কারণ আমি পরের বছর পড়বো। এখানে যেটা আমার যে কথাটা এখনো ভাবলে অবাক লাগে, যে ওইটুকু ছেলে, দেবমাল্যদা তখন আমার থেকে 1 বছরের বড়, মানে কত 6-7 বছর বয়স, তার সমস্ত নতুন বইগুলো পরের বছর যখন দিয়ে দেওয়া হচ্ছে, তার একটু ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ক্ষোভটা হতো না, বরং উল্টে যখন নতুন বছরে উনি উঠলেন, আমার মাসি যখন পেন দিয়ে বইয়ের নাম লিখছেন দেবমাল্য দাস, তখন দেবমাল্যদা মাসিকে বলতেন যে তুমি এটা পেন্সিল দিয়ে লেখো, কারণ পরের বছর তো সমু পড়বে, তাহলে নামটা তুলতে সুবিধা হবে। তো যাই হোক, তো মানে এখনই বলতে গিয়ে আমার গলা বন্ধ হয়ে আসছে। তো এরপরে আমাদের বাড়িতে আমরা যখন ক্লাস 4-এ আমি ভর্তি হলাম মিত্র স্কুলে, সে বছর আমার মাসুতো দিদি চিত্রা দিদি, উনি আসেননি এখন, চিত্রা বোস, তো উনি সেবার হায়ার সেকেন্ডারিতে দারুণ রেজাল্ট করলেন, এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সায়েন্স নিয়ে মেয়েদের মধ্যে উনি প্রথম। তো সেই রেজাল্ট আমার মা বাবা এতটাই আনন্দের সঙ্গে সবাইকে বলতেন যে মনে হতো ওনাদেরই ছেলেমেয়েরা করেছে। এরপরে পরের বছরই আমার মামাতো দিদি আর্টস নিয়ে ফার্স্ট ডিভিশনে গেলেন, সে আমাদের ফার্স্ট ডিভিশনে যাওয়া আর্টস নিয়ে খুব টাফ ছিল। এবারে আমার নিজের দিদিদের কথায় আসি। আমার জেঠতো দিদি কেয়াদি, যিনি আজকে এখানে আছেন, আমি বোধহয় 6-7 বছর অব্দি জানতামও না যে উনি আমার নিজের দিদি নন। আমার মনে আছে একবার আমি কাউকে বলেও ছিলাম যে আমার 3 দিদি। তো উনি মানে আমার জ্যাঠামশাই জেঠিমা মারা গেছেন তখন দিদিভাইয়ের খুব ছোটোবেলায়, দিদিভাইয়েরও মনে নেই। তো আমার দাদু ঠাকুমার কাছে মানুষ, পরবর্তীকালে আমার বাবা মার কাছে। তো দিদিভাই আমাকে ছোটোবেলা থেকে শেখাতেন হিন্দি, কারণ আমার স্কুলে ক্লাস 5 থেকে হিন্দি ছিল।
তো সেই হিন্দি অক্ষর থেকে আরম্ভ করে কীভাবে কবিতা যা যা স্কুলে পড়ানো হতো সেগুলো। তাছাড়াও এই সব পড়াশোনার বাইরে যত বিশ্ব সাহিত্যের গল্প, সেগুলো আমরা দিদিভাইয়ের কাছ থেকেই শেখা। এমনকি দিদিভাই নিজে ফিলোসফি নিয়ে পড়তেন, মানে কান্ট হেগেলের নামও আমি দিদিভাইয়ের কাছ থেকে প্রথম শুনেছি আর, যদিও তার সম্বন্ধে খুব একটা কিছু জানতাম না। তো যাই হোক, এবারে আমার নিজের দিদির কথায় আসি। আমার বড়দি কুহুদি, আমার মনে আছে যখন আমি ক্লাস 6-এ পড়ি, একটা বাংলা রচনা লিখতে দিয়েছিলেন স্কুলের টিচার, তোমার দেখা একটি গান, এবং বলেছিলেন যে তোমরা অন্য মানে তোমার প্রাইভেট টিউটার বা বইয়ের সাহায্য নিয়ে লিখতে পারো। মানে এটা অনেকটা লাগে ওপেন বুক এক্সাম। তো আমারটা লিখে দিয়েছিলেন আমার দিদি। তো স্কুলে যখন আমাদের মাস্টারমশাই প্রত্যেকে এগুলো পড়ছেন, আমারটা পড়ে উনি অবাক হয়ে গেছেন। উনি বলছেন এটা কে লিখেছে, এটা তো কোনো বই থেকে লেখা নয়। আমি বললাম হ্যাঁ আমার দিদি লিখেছে। তখন জিজ্ঞেস করলেন যে দিদি কি পড়ে, এখন আমাকে ফার্স্ট ইয়ারে। মানে বেশ অবাক হলেন যে ফার্স্ট ইয়ারের ছাত্রী এত ভালো লিখেছে সেটা। আমার ছোটদি আলোদি, আমি যাকে দদু বলি, তো ছোটদির কাছে আমার প্রত্যেকটি জিনিস, মানে সায়েন্সের সাবজেক্ট যখন ক্লাস 9 থেকে আরম্ভ হলো, প্রতিটি জিনিসই প্রায় ছোটদির কাছ থেকে শেখা। এবং সেখানে আমাদের স্কুলে যারা ছিল আমার সহপাঠী, তারা জানতো এটা। আমি যেহেতু কোনো প্রাইভেট টিউটারের কাছে পড়তাম না বা কোনো কোচিংয়েও পড়তাম না, তাই আমার স্কুলের বন্ধুরাই বলতো যে ওর চিন্তা কি, ওর তো দিদি আছে বাড়িতে 24/7। তো যাই হোক, এইগুলো আমি এই জন্যই বলছি যে এই যে সবাই যে আমাদের পড়াচ্ছেন, সবাই যে আমাদেরকে এরা পড়াচ্ছেন এবং এদের যে অ্যাটমসফিয়ারটা বাড়িতে তৈরি হয়ে গেছে, সেটা জন্য আমার মা বাবাই মূলত দায়ী। তারাই এটা করে দিয়েছিলেন এমন, যাতে আমরা ছোট থেকেই জানতাম যে আর কিছু না হোক পড়াশোনাটা করতেই হবে। তো এই যে অ্যাটমসফিয়ার তৈরি করে দিলেন, এরপরে আমি যখন আরো বড় হলাম, স্কুল থেকে পাশ করে যাদবপুরে পড়লাম, তারপরে মাদ্রাসায় তারপর চাকরি করলাম, তারপর অস্ট্রেলিয়া গেলাম। তো এটা আমাদের বাড়িতে বড় ছিল। আমাদের পরের জেনারেশনও এই জিনিসটাই চলে এসছে। আমার দিদির মেয়ে, আমার ছোটদির মেয়ে, ছেলে, সবার উপরেই একই জিনিস ছিল যে পড়াশোনাটা ঠিক করে করতে হবে। আর আমার মেয়েরা যেহেতু বড় হয়েছে বিদেশে, তাদের মধ্যে কতটা একটা হয়েছে জানি না, কারণ তারা তো আমার মা বাবাকে অত কাছ থেকে পাইনি। তো যাই হোক, মা পরে অস্ট্রেলিয়াতে গেছেন আমাদের ওখানেই। এর আগে একবারই গেছিলেন অস্ট্রেলিয়াতে, তারপর আমেরিকাতে 3বার গেছেন। তো মা বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে মা প্রথম হয়েছিলেন মেয়েদের মধ্যে ম্যাট্রিক পরীক্ষায়। তো সেই সময় মাদের যিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন মিসেস রাও, তিনি মাকে বলেছিলেন যে তুমি আইএ পাস করে বিএ পড়ো, তারপরে যদি ভালো রেজাল্ট করো বিয়েতে, তাহলে আমি ব্যবস্থা করে দেবো তোমাকে অক্সফোর্ডের জন্য। তো সেটা আর হয়নি, কেননা মার আইএ পড়ার পরেই মায়ের বিয়ে হয়ে যায়। আর মার শ্বশুরবাড়ি ছিল গিরিডি, বিহারে। তখনকার দিনে গিরিডি থেকে বহরমপুর যাতায়াত করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো যে কারণে মার আইএ পড়া হয়নি। তো মা মজা করে এই কথাটাই বলতেন আর কি, যে দেখ আমি যদি বিএ পাস করতাম হয়তো আমি অক্সফোর্ডে যেতাম। তো যখন 2004-এ মা দ্বিতীয়বারের জন্য আসেন, তৃতীয়বারের জন্য আমেরিকা আসেন, এবং সেটাই মার শেষবার আসা। তো তখন মায়ের 75 বছর হয়। তো মার 75 বার্থডে আমরা ওখানে করেছিলাম সারপ্রাইজ। আর সময় তখন বলে যে মা যদি সম্ভব হয় তো মাকে একবার ইংল্যান্ড ঘুরিয়ে আনতে। তো আমি ভেবেছিলাম বোধহয় লন্ডনের ভিসা দেবে না, কেননা ভিসার ব্যাপারে ওরা খুব কড়াকড়ি করে। তা আমি ভিসা অ্যাপ্লিকেশনের সময় একই কথা বলেছিলাম যে মাকে এরকম কলেজের প্রিন্সিপাল বলেছিলেন যে অক্সফোর্ডে যদি তুমি গ্র্যাজুয়েশন করো, সেটা তো মা করতে পারেননি, তো সেটা সম্ভব হয়নি, তাই যদি একবার আমাকে অক্সফোর্ড দেখাতে পারি। তো যাই হোক, ওরা ভিসা দিয়ে দিয়েছিল, মাকে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে মায়ের খুবই ভালো লেগেছিল। আমরা অক্সফোর্ডে যেতে পারিনি ঠিকই, কারণ ওখানে অনেক হাঁটতে হতো, কিন্তু আমরা শেক্সপিয়ারের বার্থ প্লেস, তারপরে আমরা যেটা স্ট্যাফোর্ড অন অ্যাভন, তাছাড়া পিকাডেলি সার্কাস,
তারপর ওখানে আমার এক মামাতো মানে এক মামিমা এবং তার 2 ছেলে থাকতেন, তাদের বাড়ি, সেগুলো আমরা স্লাইডে দেখাবো। তো এর সঙ্গে আরেকটা কথাই বলি যে আমার মামাতো দাদা সৌম্যদা, যিনি আজকে এখানে উপস্থিত আছেন, তিনি যে শুধু ভালো লেখেন এবং ছবি আঁকেন তাই নয়, পড়াশোনাতেও তিনি অত্যন্ত ভালো ছিলেন এবং তাদের কথা আমাদের সবসময় আমাদের সামনে এক্সাম্পল হিসেবে দেওয়া হতো। আজকে মায়ের এই ছবিটা উনি নিজের হাতে এঁকে নিয়ে এসছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সৌম্যদা একটু হাত করুন। তো এইরকম ভাবে আমাদের দিনগুলো চলছিল এবং এর মধ্যে আমরা মায়ের 80th বার্থডে করলাম 2009 সালে। সেটা মায়ের সারপ্রাইজ ছিল এবং 80th বার্থডে কে মা যখন বললেন, আপনারা শুনতে পাবেন, বক্তৃতাটাও এখানে আছে আজকে ভিডিওতে, মা কিন্তু নিজের ছেলে মেয়ের কথা একবার উচ্চারণ করেননি। মা পুরোটাই বললেন বা বেশিরভাগটাই বললেন পরের বাড়ির মেয়ে, অর্থাৎ আমার ওয়াইফ সোমার সম্বন্ধে। তো এটাও একটা শিক্ষা, যে যেটা আমি আগেই বলছিলাম যে মানে নিজের ছেলে মেয়ের কথা কেন বলবো, হ্যাঁ, সেটা আমাদের বাবা মা বরাবরই বলে গেছেন। তো আমি যখন এবছর জুলাই মাসে হঠাৎই আমার ধরা পড়ে যে আমার অনেকগুলো আর্টারি ব্লক, আমাকে সার্জারি করতে হবে। তো সার্জারিতে এইসব ওপেনার সার্জারিতে একটা রিস্ক থাকেই। আমাকে ডাক্তারও বললো যে 95% সার্ভাইভাল রেট। তো মাকে ফোন করলাম, আমি সার্জারির কথা বলিনি, আমি মাকে এমনি বললাম যে তাছাড়া মানে কথা হলো এমনি। তারপরে আমি সোমার মায়ের সাথেও কথা হলো ফোনে। তো ওখানে সোমবার দিন আমার সার্জারি ছিল। তারপরে আমরা একটা জিনিস আমি বরাবরই লক্ষ্য করেছি যে যখন কেউ অসুস্থ হয় বা হসপিটালাইজড হয়, তার যতটা স্ট্রেস হয় তার থেকে অনেক বেশি স্ট্রেস হয় তার আশেপাশে যারা আছে তাদেরকে। তো সেই জন্য আমি খুব চাইছিলাম কেয়ারফুল থাকতে। সার্জারির পরের দিন যেমন আমাদের হসপিটালের ওখানে, আমি তখন আইসিইউতে, ওরা জিজ্ঞেস করলো নার্স যে টিভি অন করবো কিনা। আমি বললাম যে হ্যাঁ, কারণ তার আগে স্যাটারডেতে ট্রাম্পকে লক্ষ্য করে একজন গুলি চালিয়েছে, আমি এখনো জানি না তারপর কি হয়েছে না হয়েছে। তো সে নার্সও তখন খুব হাসছে, বলছে যে তোমার এত বড় সার্জারি গেল কালকে আর তুমি এখন ট্রাম্পের হেলথ কিনা জানতে চাইছো। তো এরকম আমরা নানা রকম মজা করতাম এদের সঙ্গে। তো তার মধ্যেই যেটা থার্সডে ইভিনিংয়ে আমাকে ওরা আইসিইউ থেকে রেগুলার বেড়ে দিল। তো তখন আমার বড় মেয়ে পায়েল, ও তো ওই হসপিটালের ডাক্তার, ও গাইনোকোলজিস্ট। তো সেই জন্য ও রাত্রিবেলায় যখন খুশি আসতে পারতো। তো ও এসেছে রাত্রিবেলায়, এসে নিয়ে আমার ফোনটা চাইছে, বলছে তোমার ফোনটা একটু দাও, চার্জ করতে হবে। তা আমি তো সেদিনকেই ফোনটা নিয়েছিলাম সোমার কাছ থেকে, আর আমি তখন একটা বড় টেক্সট পোস্ট করেছি আমার বন্ধুদের যে কি কি মানে আমার শরীরের অবস্থা কিরকম ইত্যাদি। তা আমি বললাম যে না, ফোনটা আমার লাগবে, কারণ আমাকে আরও এগুলো কপি করতে হবে অন্য জায়গায়। তো ঠিক আছে, ও তো আমাকে বলে তারপরে ও ফোনটা কিছুক্ষণ পরে দিয়ে গেল। তারপরে আমি দেখছি যে আমার ফোনে কোনো হোয়াটসঅ্যাপ নেই। আমি ভাবলাম এটা কী করে হয়, একটু আগেও হোয়াটসঅ্যাপ ছিল, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এখন কোনো পাচ্ছি না মেসেজ। তো যাই হোক, আমি আবার অ্যাপ সেন্টারে গিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলাম, করে ওইটা পাঠালাম বন্ধুদের। তো পরের দিন সকালে যখন সময় এলো, দেখছি সময়ও খুব ব্যস্ত, ও বারবার ফোন করছে। তা আমি বললাম যে এরকম আমার একটা কালকে ফোনে হোয়াটসঅ্যাপটা কী হলো জানি না, প্রত্যেকে ওটা ডিসঅ্যাপিয়ার করে গেছিলো। তো ও বললো যে না, বোধহয় একটা মাইক্রোসফটের প্রবলেম, ওইটার জন্য হয়েছিল। তো সেই শুক্রবার দিনই দুপুরবেলায় ছিল আমাদের নার্সের সাথে একটা 1 ঘন্টার সেশন, যে পরের দিন আমাকে রিলিজ করবে। তো সেইটার ব্যাপারে আপডেট। তো সেই সেশনটা হয়ে গেল। তারপরে পায়েল আমাকে বলল যে তোমাকে একটা খুব খারাপ খবর দেওয়ার আছে। মানে আমাদের থার্সডে নাইট, হ্যাঁ, এখানকার শুক্রবার সকাল, তখন দাদি চলে গেছেন। তো আমি শুনলাম। তারপরে তো একটু পরে সোমা, পায়েল ওরাও চলে গেল। তো হসপিটালে যা হয়, মানে আমি তো তখন মানে ওরা তো যেহেতু পরের দিন আমাকে রিলিজ করবে, তাই ওরা সমানেই আমাকে ওখানে রেখে দাও। আর আমি যে এত জনের কথা বলছিলাম, সেখানে দুজনের কথা আমি
ইচ্ছে করেই বলিনি, কারণ তোরা এতক্ষণ এসে পৌঁছলেন। চিত্রাদি আমার পিস্তত দিদি, হ্যাঁ, চিত্রাদি আমার যত কাজিন সিস্টারদের মধ্যে প্রথম মেয়েদের মধ্যে যিনি পিএইচডি করেছেন, এবং চিত্রাদির হাজব্যান্ড প্রদীপদাও পিএইচডি করেছেন। আমি তাই মজা করে বলতাম যে তোমরা তো লাইক পিএ কুড়ি আর ম্যাডাম কুড়ি। তো মানে এরকম যত এত মানে আমি কি বলবো যে নানা রকম মণিমাণিক্য ছড়িয়ে আছে আমাদের আত্মীয়দের মধ্যে, এবং তাদের কথা বারবার আমাদেরকে বলে বলে মনে করিয়ে দিতেন আমাদের বাবা মা। তো যাই হোক, আমার মায়ের এই খবরটা পাওয়ার পরে যেটা হলো, সন্ধ্যেবেলায় আমার বাবা মারা গেছিলেন সেই 1987 সালে মে মাসে কেদারগঞ্জে গিয়ে। তো তখনও বাবাকে আমি দেখতে পাইনি। তো আমি গেছিলাম আমার জামাইবাবুর সাথে, আমার জামাইবাবু এখানে আছেন দিলীপদা, ওনার সঙ্গে গেছিলাম। কেদারনাথ অব্দি যেতে হয়নি, শ্রীনগর অব্দি। সেখানে গিয়ে যখন জানতে পারি যে কনফার্ম হয় যে হ্যাঁ বাবা নেই, তখন গাড়িতে যখন ফিরছিলাম, তখন মনে আছে আমি খুবই কেঁদেছিলাম গাড়িতে। কিন্তু সেটা হচ্ছে 29 বছর বয়স। 65 বছর বয়সে গিয়ে বোধ হয় সেরকমভাবে কাঁদা যায় না। আমাকে বারবার হসপিটালে তখন একের পর এক অ্যাক্টিভিটি হচ্ছে। কেউ এসে ডিনার দিয়ে যাচ্ছে, কেউ এসে বলছে তোমার ব্লাড নেবো এবার স্যাম্পল করার জন্য, কালচার করার জন্য। কেউ এসে বলছে তোমার এ লাগবে, ওই হাঁটতে হবে একটু সেখানে গিয়ে। তো আমার সেই এর কথা মনে হচ্ছিল, রবীন্দ্রনাথের একটা শেষের কবিতার দুটো লাইন, মানে একটু অদল বদল করে, যে দোহাই তোদের একটুকু চুপ কর, কাঁদিবার দে মরে অবসর। আমি তো কান্নারও অবসর পাচ্ছি না। পরের দিন আমাকে রিলিজ করলো, বাড়ি এলাম। তো সেই সময় আরেকটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে সোমার মা, আমার শাশুড়ি মা, উনি তখন অসুস্থ হয়ে মেডিকাতে। তো উনি যখন বাড়ি এলেন, ওনাকেও বলা হলো আমার মায়ের কথা। তো এটা তো খুব স্বাভাবিক, উনি অবাক হলেন যে মায়ের এরকম হয়েছে, আমি আসিনি কেন। তো সেখানেও বলা হলো যে সোমনাথ ওরকম মাইক্রোসফটের প্রবলেমের জন্য ফ্লাইট পাইনি, ইত্যাদি ইত্যাদি। তো তারপরে আমি একদিন বললাম সোমাকে যে আমি বাড়ি থেকে ফোন করছি, তোমরা তো রোজ ভিডিও কল করো, আজকে আমি অডিও কল করো, কারণ আমি এটা চাই না যে আমার চেহারাটা দেখাতে, তাহলে হয়তো সোমার মা কিছুটা বুঝতে পারবেন যে আমার কিছু হয়েছে, কারণ আমরা তো কেউই বলিনি ওনাকে আমার সার্জারির কথা। তো আমি ফোনে প্রথমেই উনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার শরীর কেমন আছে, মানে উনি কিছুটা আন্দাজ করেছিলেন যে আমার কিছু একটা হয়েছে, যে জন্য আমি আসিনি কলকাতায়। আমি বললাম আমি তো ঠিকই আছি, আপনাকে এখন ভালো থাকতে হবে, কারণ আপনি এখন আমাদের মা, দুজনার মিলিয়ে। তো সেটাও বেশি দিন থাকলো না, আর দেড় মাসের মধ্যে এই মাও চলে গেলেন। তো যাই হোক, আমরা তো সবাই একদিন না একদিন ওপরে যাব। তো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, এনারা গিয়ে মিট করেছেন যারা অলরেডি ওপরে আছেন, আমাদের আগে আগে আমাদের আত্মীয় স্বজন, আমার বাবা, সোমার বাবা, এরা যারা ওপরে চলে গেছেন, সোমার দাদা, এদের সঙ্গেই এরা আছেন, সেটা ভেবেই আমাদের সান্ত্বনা। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। থ্যাংক ইউ।